আজকে আমরা অ্যালকেন নিয়ে পড়াশোনা করব। এই যে এখানে আমি লিখে রাখছি অলরেডি অ্যালকেন। অ্যালকেন হচ্ছে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে বা জৈব যৌগ যেটাকে বলি, এটার হচ্ছে একটা সমগোত্র শ্রেণী হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কাকে বলে? অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। কার্বন কার্বন একক বন্ধন বলতে বোঝাচ্ছে যে সিঙ্গেল বন্ড থাকবে আর কি, আর বাকি হাতগুলা এইচ দ্বারা ফিল আপ করা থাকবে। CH3, CH2, 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 CH3। দেখো এখানে আমি অলরেডি কিন্তু একটা অ্যালকেন লিখে ফেলছি। এটার নাম কি হবে? 1 2 3 4 5, পাঁচটা যেহেতু কার্বন আছে এটার নাম হবে প্যান্টেন। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেতটা হচ্ছে CN+2n+2। এখানে হচ্ছে এন দ্বারা বোঝাচ্ছে 1 2 3 4 এই মানগুলো আর কি। সি যদি 1 দিই, যেমন এন এর মান যদি 1 দিই, তাহলে এইচ এর মানটা কত হবে? 1 × 2 + 2, মানে এটা হয়ে দাঁড়াবে CH4। আর যদি এন এর মান 2 দিই, তাহলে এটা হবে 2 2 × 4 + 2, মানে এটা হয়ে যাবে C2H6। যদি এন এর মান 3 দিই, তাহলে কি হবে? এটা হয়ে যাবে C3H8। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় মিথেন, 2 কার্বনকে বলা হয় ইথেন, 3 কার্বনকে বলা হয় প্রোপেন। আর এটার কার্যকরীমূলকটা কি? কার্যকরীমূলকটা হচ্ছে সি সিঙ্গেল বন্ড সি, মানে এখানে সিঙ্গেল বন্ড আছে, এটা মানে সিঙ্গেল বন্ড থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের প্রথম সদস্য হলো তোমার মিথেন, আর দ্বিতীয় সদস্য হলো ইথেন। দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন। অ্যালকেনের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন কি? প্যারাফিন কথাটা অর্থ হচ্ছে আসক্তিহীন। এখন আসক্তিহীন দ্বারা কি বোঝাচ্ছে? আসক্তিহীন দ্বারা বোঝাচ্ছে যে প্যারাফিন তোমার অন্যান্য যৌগ বা মৌলের সাথে কিন্তু মানে সরাসরি বিক্রিয়া করতে চায় না। কেন চায় না? যদি আমি অ্যালকেনের কথা চিন্তা করি, অ্যালকেনে তোমার আছে সিঙ্গেল বন্ড, অ্যালকিনে থাকে ডাবল বন্ড, অ্যালকাইনে থাকে ট্রিপল বন্ড। তো অ্যালকেনের যে সিঙ্গেল বন্ড থাকে, এই বন্ডটা হচ্ছে তোমার, এই বন্ডটাকে বলা হয় সিগমা বন্ধন। এটা কি বন্ধন? সিগমা বন্ধন। আর সিগমা বন্ধনটা কি হয়? অনেক বেশি শক্তিশালী হয়। তো এই অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে এই বন্ডটাকে সহজে ভাঙানো যায় না। মানে যখন তুমি একটা যৌগের সাথে আরেকটা যৌগের বা আরো কোনো একটা যৌগমূলকের বা অণুর একটা যদি তুমি বিক্রিয়া ঘটাইতে চাও, তাহলে অবশ্যই তোমার কি করা লাগবে? বন্ডটা ভেঙে সেখানে অন্য কোনো মৌল বা যৌগমূলক এসে যুক্ত হওয়ার লাগবে। কিন্তু অ্যালকেনের যেহেতু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে এবং এই বন্ডটা অনেক শক্তিশালী হয়, যার কারণে সে কিন্তু ভাঙতে চায় না বা অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই জন্য এরা হচ্ছে প্যারাফিন হচ্ছে আসক্তিহীন বা সহজে অন্য কোনো কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কিন্তু এই দুইটা আবার বিক্রিয়া করে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে। মানে কথা হচ্ছে এরা কীভাবে বিক্রিয়া করে? এদের দেখো একের অধিক বন্ড আছে, এই দুইটা বন্ড আছে, একটা বন্ডকে বলা হয় সিগমা বন্ড আর একটাকে বলা হয় পাই বন্ড। এটা কি? সিগমা বন্ধন, এটা হচ্ছে পাই বন্ড বা পাই বন্ধন। সিগমা বন্ধন আমরা কি জানি শক্তিশালী হয়, এই পাই বন্ডটা হয় তোমার দুর্বল। দুর্বল হওয়ার কারণে এই যে
তোমার যে দুইটা বন্ড থাকে, একটা তো শক্তিশালী একটা দুর্বল, বিক্রিয়া করার সময় এই দুর্বল বন্ডটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হয়, ভেঙে গিয়ে তোমার হচ্ছে এখানে সি, সিঙ্গেল বন্ড সি, ওই যে একটা বন্ড ভেঙে গেছে, ভেঙে গিয়ে দুই পাশে দুইটা হাত ফাঁকা হয়ে যায়। এই ফাঁকা দুইটা হাতে পরবর্তীতে কোনো মৌল বা যৌগমূলক এসে ইজিলি বিক্রিয়া করতে পারে। বুঝতে পারছো? কিন্তু এই যে দেখো, এটা তো একটাই হাত, এটা ভাঙলে তো দুইটা আলাদা হয়ে যাচ্ছে, যুক্ত হইতে পারতেছে না। কিন্তু তোমার হচ্ছে এরপরে যেটা আছে আর কি, অ্যালকাইন যে লিখছি আমি, অ্যালকাইন মানে এই যে ট্রিপল বন্ড, এটার হচ্ছে একটা সিগমা, উপরের দুইটা হচ্ছে পাই। এটা সিগমা বন্ধন, উপরের গুলো হচ্ছে পাই বন্ধন। তো এখানে দেখো, মানে শক্তিশালী বন্ড একটা আছে, বাট উপরের দুইটা কি, এগুলো হচ্ছে দুর্বল বন্ড। তো দুর্বল বন্ড হওয়ার কারণে এই দুইটা ভেঙে গিয়ে ইজিলি বিক্রিয়া দেখাতে পারবে। যেমন তোমার যদি সি, ট্রিপল বন্ড সি থাকে, তাহলে তুমি ইজিলি কিন্তু এই যে উপরে দুইটা বন্ডকে ভেঙে সি, সিঙ্গেল বন্ড সি করতে পারবা। একটা বন্ড ভেঙে দুইটা হাত ফাঁকা হবে, আরেকটা ভেঙে আরো দুইটা হাত, মানে তুমি এই যে এখানে চারটা বাইরে থেকে কোনো মূলক এনে বসাইতে পারবা এবং বিক্রিয়া ঘটাইতে পারবা। তো দেখো, এই যে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না, ওই জন্য সিঙ্গেল বন্ডগুলা সাধারণত বিক্রিয়া দেয় না এবং এরা কি হয়, আসক্তিহীন হয়। এই জন্য এটা বলছে যে প্যারাফিন মোম, সরি প্যারাফিন, এগুলাকে বলা হয় প্যারাফিন, অর্থ হচ্ছে আসক্তিহীন। অ্যালকেনের নামকরণ। নামকরণটা ইজি, তোমার হচ্ছে কার্বন সংখ্যা অনুযায়ী তো আমরা জানি, যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে এটাকে বলা হয় মিথ, যদি 2 হয় তাহলে তিন হলে প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। তো আমরা জাস্ট এই যে কার্বন সংখ্যা অনুযায়ী এই প্রথম নামটা জানবো আর নামের সাথে এন যুক্ত করে দেবো। অ্যালকেন, অ্যালকেন, এন আছে না একটা শেষে, এন। তো দেখো সবগুলো শেষে এন লাগানো হয়েছে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে তোমার এন লাগানো হয়েছে। হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। আর এই পাশে আমি কিন্তু সংকেতগুলো লিখে রেখেছি। আমরা হচ্ছে চেষ্টা করব এইভাবে লিখলেও, ইথেনকে কিন্তু এইভাবে লিখলেও হয়, তোমার হচ্ছে এই যে C3H8 এইভাবে লিখলেও হয়। তো এটা একটু ভুল লিখে ফেলেছি, C2H6 এভাবে লিখলে অথবা C3H8 এভাবে লিখলে হয়, কিন্তু এখানে আমি এই চেইন আকারে লিখছি। আমরা যখন বিক্রিয়াগুলো করব তখন কিন্তু আমরা চেইন আকারে লিখে বিক্রিয়াগুলো করব। তো শুধু এইভাবে লিখতে পারলেই হবে না, চেইন আকারে লেখা শিখতে হবে। যেমন চেইন আকারে কীভাবে লিখবা, যদি আমি মনে করো পেন্টেন বা বিউটেন যদি লিখতে চাই, বিউটেন মানে, বিউট মানে 4টা কার্বন, তাহলে 4টা কার্বন চেইন আকারে দিয়ে দিলাম। এরপরে কী করব, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। দেখো এর কিন্তু একটা হাত অলরেডি কাজে লেগে গেছে, কার্বনের তো 4টা হাত থাকে, তাহলে বাকি 3টা এখানে এইচ যুক্ত দিতে পারবে। 2টা হাত কাজে লাগছে, তাহলে আরও 2টা এইচ বুঝতে পারবে। 2টা হাত কাজে লাগছে, তাহলে 2টা এইচ, একটা হাত, তাহলে 3টা হাত ফাঁকা, এটা হচ্ছে বিউটেন। তারপর হবে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, টোকেন, এগুলো সব তোমরা লিখতে পারবা। আরেকটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে দেখো, এখানে দেখো CH3 একটা আছে, এখানে কিন্তু একটাও নেই, এখানে কিন্তু 2টা, এখানে 3টা, এখানে 4টা, তারপরটা তো অবশ্যই 5টাই থাকবে। এই CH2টাকে বলা হয় CH2, দুই পাশে 2টা হাত ফাঁকা,
এটাকে বলা হয় তোমার মিথিলিন মূলক। মনে রাখবে এটাকে বলা হয় মিথিলিন মূলক। দেখো পাশাপাশি তুমি যে কোনো যদি সমগোত্র শ্রেণী দেখতে চাও, মনে করো অ্যালকেন বা অ্যালকেন যেটাই বলো, পাশাপাশি যদি দুইটা অ্যালকেনকে দেখো তাহলে দেখবা তাদের মধ্যে এই মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে। যেমন এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা বেশি হয়েছে তিনটা, এখানে আরেকটা বেশি চারটা, এইভাবে কিন্তু এটা চলতেই থাকে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলকটা হচ্ছে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু আমি অপসারণ করে নিই, অ্যালকেনের সংকেতটা কি? অ্যালকনের সংকেত হচ্ছে CnH2n+2, মানে এখানে এইচ এর সংখ্যা হচ্ছে H2n+2। এখান থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। এই যদি হাইড্রোজেন সংখ্যা একটা কমায় নিই তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যালকাইল। অ্যালকাইল হয়ে যাবে। তো অ্যালকাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যালকাইলকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি কিছু অ্যালকাইল আর অ্যালকিন পাশাপাশি লিখি তাহলে বুঝতে পারবো। যেমন আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, মিথেনের কথা যদি চিন্তা করি তাহলে বলতে পারবো CH4। দেখো CH4 এখানে চারটা, এই হাইড্রোজেন যদি একটা কমায় নিই তাহলে তিনটা হয় না, CH3। বাট একটা হাইড্রোজেন কমায় নেওয়ার কারণে, আচ্ছা এই মিথেনটা কীভাবে লেখা থাকে দেখো, এইভাবে থাকে না, সি এর চারপাশে চারটা এইচ। যদি একটা এইচ আমি কমায় নিই তাহলে তো একটা থাকে ওই ফাঁকা থেকে এখানে লিখতে হবে। এরপরে মিথাইল হয়ে গেল। আর নামকরণ বলে কী হবে? যেমন অ্যালকেনের নামকরণে শুনেছিলাম নামের শেষে এন যোগ করবো, তো অ্যালকাইলের নামকরণের শেষে নামের শেষে আইল যোগ করবো। নামের শেষে কী যোগ করবো? আইল। যেমন এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইলটা হবে মিথাইল, 2 কার্বনটা হবে ইথাইল, প্রোপাইল, বিউটাইল, জাস্ট একটা করে এইচ কম। এখানে হয়তো 3, একটা কমাই দিয়ে TH2 একটা বন্ড, এভাবে এখানে হয়তো 3, একটা কমাই দিয়ে একটা এইচ কমাই দিয়ে 2 করে দিয়ে একটা বন্ড এভাবে রেখে দিয়েছি। আশা করি অ্যালকাইল মূলকটা বুঝতে পারছো। এরপরে অ্যালকাইলের প্রস্তুতি। তোমাদের এখানে আমি 4টা বিক্রিয়া রাখছি অ্যালকেন প্রস্তুতির, মানে চারটা প্রস্তুতি বিক্রিয়া আবার দেখাবো আর কি। প্রথমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। কি থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে তুমি অ্যালকেন বানাবে? তুমি যদি কার্বন ডাইঅক্সাইড নাও এবং সেখানে যদি 4 অণু হাইড্রোজেন নাও, অবশ্যই প্রভাবকগুলো মুখস্থ রাখা লাগবে। এই অধ্যায়ে প্রভাবকগুলো কষ্ট করে হলেও মুখস্থ করে রাখতে হবে। নিকেল প্রভাবক এবং টেম্পারেচার 250°C তাপমাত্রা দিলে এই কার্বন ডাইঅক্সাইডের 4 অণু হাইড্রোজেন মিলে মিথেন তৈরি করবে এবং সাথে তৈরি করবে পানি। যখন তুমি পরীক্ষার খাতায় প্রস্তুতিমূলক বিক্রিয়াগুলো লিখবা বা কোনো কিছুতে একটা হাইড্রোকার্বন দেওয়া আছে সেখান থেকে আরেকটা হাইড্রোকার্বন বানাইতে বলছে, তো সেখান থেকে তুমি তো বিক্রিয়া লিখবে, বিক্রিয়া লিখে নিচে জাস্ট 1 লাইন বা 2 লাইনে একটা বর্ণনা দিয়ে দিবা। যেমন এখানে বলবা যে কার্বন ডাইঅক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেন মিশ্রিত করলে নিকেল প্রভাবকের উপস্থিতি 250°C তাপমাত্রায় মিথেন এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। আচ্ছা এটা গেল। এখন অ্যালকিন থেকে কিভাবে বানাবা? অ্যালকিন আশা করি তোমরা সবাই জানো। অ্যালকিন হচ্ছে তোমার কি হবে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। যেমন আমি যদি এখানে একটা অ্যালকিন নেই, মনে করো যে CH2 ডাবল বন্ড CH2, এটা কিন্তু ইথিন, ইথিন নিয়েছে। এখানে যদি আমি কোনো হাইড্রোজেন দিই তাহলে কি হবে? প্রভাবক অবশ্যই দেওয়া লাগবে। এখানে তোমার প্রভাবকটা থাকবে নিকেল প্রভাবক, আর টেম্পারেচার থাকবে 180 থেকে 200°C টেম্পারেচার। তাহলে এখানে কি উৎপন্ন হবে? আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন কয়টা? 2টা। একটা হাইড্রোজেন এখানে যাবে,
আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এটাতে যাবে, আর একটা হাইড্রোজেন এটাতে যাবে। তবে এটাতে যাওয়ার আগে দেখো এটা কিন্তু অ্যালকিন, তো উপরের একটা বন্ড ভেঙে যাবে। আচ্ছা এদিকে বুঝাই, CH2 ডাবল বন্ড CH2 কী হবে, এই যে নিকেল প্রভাবকে যে টেম্পারেচার দিছে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে, দুই পাশে দুইটা হাত ফাঁকা হয়ে যাবে দুইটা কার্বনের সাথে। এই দুইটা কার্বনের সাথে এই যে দেখো H2 এর একটাই যেখানে গিয়ে বসবে, তখন হয়ে যাবে এটা CH2 আর একটা H মানে CH3 মানে ইথেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি পাবো আমরা, এখানে পাবো আমরা ইথেন। আর একটা বিক্রিয়া দেখাই, প্রোপিনটা তোমরা নিচে ট্রাই করবো, আমি বিউটিন দিয়ে দেখাচ্ছি। বিউট মানে 4, তাহলে 4টা C দিয়ে দিই। হ্যাঁ, আর বিউটিন ইন যেহেতু আছে মানে ডাবল বন্ড দেওয়ার, এটাকে ডাবল বন্ড দিলাম, বাকিগুলো H দিয়ে পূরণ করবো। তাহলে এখানে হবে H2, এখানে হবে H, কারণ দেখো 1 2 3টা হাত পূর্ণ আছে, তাহলে একটা H বসতে পারবে। এখানে H2, এখানে H। এই বিক্রিয়াটা কীভাবে করা হয়, হাইড্রোজেন দিয়ে তারপর প্রভাবক হিসাবে দেওয়া লাগে নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কি তৈরি হবে, এখানে দেখো এখানে যা আছে তাই, এখানেও একটা হাইড্রোজেন যাবে এটাতে, আর একটা হাইড্রোজেন যাবে এটাতে। তাহলে এখানে কি হবে, CH, এটাতে ভুল লিখছে, CH3 CH2। দেখো এখানে CH ছিল, একটা H যদি আসে তাহলে হয়ে যাবে CH2, আর এই ডাবল বন্ডটা তো ভেঙে এইচগুলো ঢুকতেছে, তাহলে এখানে আমরা এখন সিঙ্গেল বন্ড দিয়ে দিব, এখানে হয়ে যাবে CH3। এই দেখো ইথিন থেকে কি পাইছো, ইথেন, এটা হচ্ছে বিউটিন, বিউটিন থেকে কি পাইলা, বিউটিন থেকে পাইলা বিউটিন। আচ্ছা এরপরে দেখো অ্যালকাইন থেকে কিভাবে পাওয়া যাবে, অ্যালকাইন, অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে হচ্ছে তোমার ট্রিপল বন্ড থাকবে। যেমন আমি ইথাইনের কথা চিন্তা করি, ইথাইন, CH ট্রিপল বন্ড CH। তো ইথাইনের সাথে, ইথাইন থেকে বা অ্যালকাইন থেকে তুমি কিভাবে যাবা অ্যালকাইনে, তো এখানে তুমি যদি কোনো হাইড্রোজেন দাও তাহলে কিন্তু তোমার প্রভাবক এটাই থাকবে, আগের বিক্রিয়া যে প্রভাবক ছিল। তাহলে তোমার এখানে পাবা, তুমি দেখো দুইটা হাইড্রোজেন আছে না, একটা এটাতে যাবে আর একটা হাইড্রোজেন এটাতে যাবে, তখন এখানে তুমি পাবা ইথিন, CH2 সিঙ্গেল বন্ড CH2 ইথিন। বাট আমরা তো অ্যালকেনের প্রস্তুত করছি, মানে ইথেন লাগবে, তখন এই ইথিনটাকে CH2 ডাবল বন্ড CH2, আর এখানে H2, নিকেল 180 থেকে, তাহলে এই কি হয়ে যাবে, এই এখন দেখো এই যে অ্যালকাইন বা ইথাইন থেকে হাইড্রোজেন যোগ করে আমরা পাইছি ইথিন, এখন ইথিনে আবার হাইড্রোজেন যোগ করে পাবো আমরা ইথেন। আসলে তোমাদের বইয়ে যদি দেখো বিক্রিয়াটা কিন্তু একটা বিক্রিয়ার মাধ্যমেই লেখা আছে, ওইভাবে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যদি এই দুইটা বিক্রিয়া যদি যোগ করে দাও, বিক্রিয়া দুইটা যোগ করলে কি হবে, এই দুইটা বিক্রিয়া যদি যোগ করো তাহলে কি হবে, তোমাদের মনে করো যে এই যে দেখো এটা পরস্পর বিপরীত দিকে আছে, এটা কাটা চলে গেল, তাহলে তোমার যদি আর কি যোগ করো আলটিমেটলি কিন্তু এরকম থাকে, বিক্রিয়াটা হচ্ছে এরকম থাকবে, CH ট্রিপল বন্ড CH, দুইটা অণু হাইড্রোজেন লাগতেছে, তাহলে 2 অণু হাইড্রোজেন নিকেল
এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার এখানে ডিরেক্ট পাবা তুমি ইথেন অ্যালকেন। আসলে দেখো একটা জিনিস, এখানে 2 অণু হাইড্রোজেন, মানে 2টা হাইড্রোজেন যাবে এইটাতে, 2টা হাইড্রোজেন যাবে এটাতে, তখন এখানে হয়ে যাবে, একটা তো ছিল আরো 2টা আসে গেলো 3টা, এদিকেও 3টা। তাহলে বুঝতে পারছো, এটা কিন্তু ইথাইন। ইথাইন থেকে কি পাইলা? ইথেন। তোমরা চাইলে পরীক্ষায় এই বিক্রিয়াটা দিতে পারো, অথবা এই দুইটা ধাপে লিখলেও কোনো সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা, নেক্সটটাতে যাই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি নেওয়া হয়? আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে? ডিকার্বক্সিলেশন, ডি মানে মনে রাখবে কোনো কিছু বাদ দেওয়া, আর কার্বক্সিলেশন মানে এখানে কার্বক্সিল মূলকটা বাদ দিবে। ডি কার্বক্সিলেশন মানে কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক চিনো তোমরা? COOH, কার্বক্সিল মূলক। কার্বক্সিলিক অ্যাসিড বলে না, মনে করো এই যে CH3 COOH, এই COOHগুলোকে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয়। সে যাই হোক, মানে COOH মূলকটাকে বলা হয় কার্বক্সিল মূলক। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে এই কার্বক্সিল মূলকটাকে বাদ দিয়ে দিবে। আর কার্বক্সিল মূলকের সাথে কি আছে? একটা সি আছে না, তাহলে এই সিটাও বাদ চলে যাবে। এখন সি যদি বাদ চলে যায়, তার মানে কি কার্বন সংখ্যা কি কমে যাবে না? কমে যাবে। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে করা হয়, কি কি নিয়ে? আমি যদি ডিরেক্ট উদাহরণে চলে যাই, এখানে নেওয়া হয় সোডিয়াম ইথানোয়েট, CH3COONA। এটার নাম কি? সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েট। তখন বলবো এই হাতি ঘোড়া আবার কই থেকে পাইলাম? এটা আসলে আকাশ থেকে পাইনি আমরা, এটার প্রস্তুতিমূলক, এটা কিভাবে পাওয়া গেছে এটা কিন্তু তোমাদের বইয়ে ওইভাবে লেখা নেই, বাট তোমরা চাইলে লিখতে পারো, মানে জেনে রাখতে পারো। এই যে আমি তোমাকে বললাম না CH3COOH, এটা একটা কার্বক্সিল অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে COOHটা কার্বক্সিল মূলক। তো এই CH3COOH এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে এই NAটা H এর জায়গায় চলে যায়, আর H আর OH মিলে তৈরি করে পানি, মানে এরকম হয় আর কি। CH3COONA, আর এখানে তৈরি H2O। এটা কিন্তু দেখো, এটা কিন্তু এক প্রকার অ্যাসিড, আর NaOH কিন্তু ক্ষার। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে একটা লবণ, আর এটা কিন্তু পানি, মানে ওই যে একটা প্রশমন বিক্রিয়া আছে না, ওরকম বিক্রিয়া আর কি। এইভাবে কিন্তু হচ্ছে এখানকার এই যে এটা পাওয়া যায় CH3COONA। তো এখানে দেখো কয়টা কার্বন আছে? কার্বন কিন্তু 2টা আছে। তো এখন আমি এই 2 কার্বন যুক্ত যে ইথানোয়েট লবণটা নিছি, ইথানোয়েট কেন? ইথ, 2টা কার্বনের জন্য ইথ। আর এই যে CH3C ডবল, এই ডবল থাকলে এগুলোকে নয়েট বলা হয়, বুঝতে পারছো? আর সোডিয়াম আর কারণে সোডিয়াম ইথানোয়েট। তো আমি যদি এইদিকে সোডিয়াম ইথানোয়েট নেই, তাহলে এই বিক্রিয়ার মানে ডান সাইডে উৎপাদ হিসাবে যেটা পাবো, এখানে কিন্তু একটা কার্বন কমে যাবে, মানে এই কার্বক্সিল মূলকটা এখানে রিডাকশন হয়ে যাবে, ডিকার্বক্সিলেশন যেহেতু বলছে। তাহলে এখানে কি অ্যাড করা হয়? এখানে অ্যাড করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর প্রভাবক হিসেবে দেওয়া হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আর এখানে কি হয় বলো দেখি, এখানে এই যে বললাম তো এই COONA এখানে রিডাকশন হয়ে যায়, তো COONA, এই যে এটা যে একটা ঘর আট করলাম, বা এই যে একটা স্কোয়ার আয়ত দিলাম, এই পার্টটুকু মিলে তৈরি হয় তোমার, দেখো এখানে 2টা Na আছে, তাহলে Na2, C একটা আছে, আর O 3টা, তাহলে Na2CO3। এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, তৈরি হয়ে গেল।
দেখো এখানে একটা এইচ আছে, এখানে একটা CH3 আর এইচ মিলে তৈরি করে CH4। দেখো এখানে কিন্তু 2টা কার্বন ছিল, 2 কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে কি কার্বন, কয়টা কার্বন পেলাম, 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পেলাম না? এটা কিন্তু তোমার হচ্ছে মিথেন। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলে? মিথেনই তো বলে। এটা হচ্ছে মিথেন। আশা করি বিক্রিয়াটা বুঝছো। আমি বিক্রিয়াটা আরেকবার লিখতেছি। CH3 COOH যদি দেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি, তাহলে কি পাবো? CH4 পাবো এবং Na2CO3 পাবো। এখানে আসলে এই যে COONA আর NaO মিলে তৈরি করে তোমার হচ্ছে Na2, এটা। আর এই এইচটা আর CH3 মিলে তৈরি করে মিথেন। তো এটা তো গেল মিথেন তৈরি। ইথেন, প্রোপেন এগুলো তৈরি করে তো শিখতে হবে। মনে করো তুমি প্রোপেন বানাবা, প্রোপেন বানাইতে চাচ্ছ। প্রোপেন বানাইতে চাইলে প্রোপ মানে কয়টা? 3টা কার্বন বানাইতে হবে এইদিকে। তো যখন তুমি 3টা কার্বন যুক্ত বানাইতে চাবা, তখন তুমি কি করবা? এই বাম সাইডে কিন্তু তোমাকে 4 কার্বন যুক্ত ইথানয়েড, মানে এই তোমার এই নয়েড লবণটা নেওয়ার লাগবে। তাহলে দেখো, তো আমি যদি এদিকে সাপোজ এদিকে আমি প্রোপেন বানাইতে চাচ্ছি, CH3 CH2 CH3, মানে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তোমাকে বলছে যে প্রোপেন কীভাবে তৈরি করবে, প্রস্তুত করবে। আর এদিকে তো Na2CO3 এগুলো তো হবেই। তো প্রোপেন কীভাবে বানাবে? প্রোপেন বানানোর জন্য পাশে কয় কার্বন লাগবে? 4 কার্বন যুক্ত। এখানে মিথেন ছিল 1 কার্বন, তখন এদিকে কয় কার্বন ছিল? 2 কার্বন। তাহলে আমরা এদিকে 4 কার্বন এনে নেব। তো 4 কার্বন কী হলে এইভাবে সি 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 4টা কার্বন দিলাম, শেষ কার্বনটাতে COONA থাকবে। বাকিগুলা এইচ দিয়ে পূরণ করো। এখানে হবে H2 H3। কি যুক্ত করার লাগে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কোন প্রভাবক থাকে? ক্যালসিয়াম অক্সাইড। এখানে কি হয়? ওই যে COONA আর NaO মিলে তৈরি করে, এইটা মিলে তৈরি করবে তোমার এই যে এটা সোডিয়াম কার্বনেট। আর এখানে দেখো তোমার অলরেডি কিন্তু CH3 CH2 CH2 ছিল, আর এই CH3 CH2 আর এখানকার একটা H এখানে গিয়ে তোমার কি হয়ে যায়? CH3 হয়ে যায়, CH3। তাহলে এটা কিন্তু প্রোপেন পাচ্ছে। তো কথা হচ্ছে যে এইটার নাম কি বলবো? দেখো এটা আমি বলছিলাম সোডিয়াম ইথানয়েড। কারণ ইথান কেন, কেন? কারণ 2টা C ছিল। সোডিয়াম কেন? সোডিয়াম ছিল। এখানেও সোডিয়াম আছে। কয়টা C আছে এখানে? 1টা 2টা 3টা 4টা। তাহলে এটাকে বলবো সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড থেকে বিউট মানে 4 কার্বন, প্রোপ মানে 3 কার্বন, 3 কার্বন পাইলে। তো তুমি যদি এটা তোমরা নিজে করবা আর কি, সোডিয়াম পেন্টানয়েড নাও, তাহলে এদিকে কি পাবা? পেন্টেন, মানে 5 কার্বন যুক্ত নিচে, এদিকে তাহলে 4 কার্বন যুক্ত পাবা, মানে বিউটেন পাবা। যদি তোমরা সোডিয়াম প্রোপানয়েড নাও বাম পাশে, তাহলে এদিকে কি পাবা? ইথেন পাবা। প্রোপানয়েড মানে কি? 3 কার্বন, ইথেন মানে কি? 2 কার্বন, এরকম আর কি। আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা। নেক্সট স্লাইডে যাই। এটা ফাঁকা। আচ্ছা, অ্যালকেনের ভৌত ধর্ম, এগুলো আসলে তোমার MCQর জন্য মনে রাখতে হবে। যদি কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে এগুলো গ্যাসীয় হয় সাধারণত। যদি 5 থেকে 10 হয়, 5 থেকে 15, তাহলে এগুলো তরল। 16-এর বেশি হলে কঠিন। তবে কোন তাপমাত্রা? এটা কক্ষ তাপমাত্রায়। তোমাদের বইয়ে পেন্টান স্ফুটনাঙ্কটা দেওয়া আছে, তো এটা MCQতে আসে মাঝে মধ্যে, তো মুখস্থ করে নিও। পেন্টান স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1°C। অ্যালকেনের ভৌত ধর্ম, পরে অ্যালকেনের রাসায়নিক ধর্ম।
এখানে দেখো আমরা কিন্তু একটু আগে বলছি যে অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, যেই বন্ডটা সিগমা বন্ড বা অনেক শক্তিশালী শক্তিশালী একটা বন্ড, তাই না? সিগমা বন্ডটা অনেক শক্তিশালী। এটা একটা শক্তিশালী বন্ড। এই বন্ডটাকে ভাঙা খুব মুশকিল, তার মানে এ কিন্তু সহজে বিক্রিয়া করে না। কিন্তু দেখো এখানে কি কি বলে রাখছে, এসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে এরা বিক্রিয়া করে না, তবে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া দেয়। সেই কিছু কিছু বিক্রিয়ার মধ্যে দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটাকে অনেক সময় ক্লোরিনেশন বিক্রিয়াও বলা হয়। আরেকটা বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এই যে দহন বিক্রিয়া দেয়। আচ্ছা, ক্লোরিনেশন বিক্রিয়া এটা কিভাবে দেয়? এটাতে তোমার প্রভাব হিসেবে থাকবে ইউভি রশ্মি, মানে সূর্যের আলো উপস্থিতিতে লাগবে, এটা ইউভি রশ্মিতে। মিথেনকে নেওয়া হয়, মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে ক্লোরোমিথেন। কিভাবে করে দেখো, CH4 থাকে, CH4 আর Cl2। দেখো এখান থেকে একটা H বের করে নেবে, এখান থেকে একটা Cl বের করে নেবে, এখানে কিন্তু দুইটা Cl আছে, এই H আর Cl বের করে তৈরি করে এই Cl। দেখো এখান থেকে যখন একটা একটা H বের করে নিলে তাহলে কি থাকে বাকি? CH3 থাকে। এখান থেকে একটা Cl বের করে নিলে তাহলে কি থাকবে? Cl থাকবে। এই Cl আর CH3 মিলে তৈরি করে CH3Cl। এই যে দেখো CH3Cl, এটাকে কি বলছে? ক্লোরোমিথেন। ক্লোরোমিথেন কেন? কারণ ক্লোরিন আছে, ক্লোরো মানে ক্লোরিন আছে, মিথেন মানে কেন? সিঙ্গেল বন্ড আছে, এই জন্য মিথেন, ক্লোরোমিথেন। এটার আর একটা নাম আছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন আর মিথাইল ক্লোরাইড সেম জিনিস। মিথাইল ক্লোরাইড কেন? এই যে দেখো ক্লোরাইড মানে Cl আছে, আর মিথাইল মানে তো ওই যে জানো অ্যালকাইল মূলকটাকে মিথাইল বলা হচ্ছে এখানে। এরপরে এটা কিন্তু চেইন রিয়াকশন, তুমি যে এই যে মিথেন দিয়ে যদি ক্লোরিন দাও, এটা তৈরি হয়ে বসে থাকবে না, এই এই ক্লোরিনের সাথে আবার এটা বিক্রিয়া করবে। এই যে দেখো নিচে লাইনে লিখছে ক্লোরোমিথেনের সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করতেছে ডাইক্লোরোমিথেন। সেম ভাবে কিভাবে তোমার এই যে এখান থেকে একটা Cl বের হয়ে আসলো, এখান থেকে একটা H বের হয়ে আসলো, H আর Cl মিলে তৈরি করলো HCl। তারপর এখান থেকে তোমার হচ্ছে একটা Cl চলে গেছে, তাহলে কি থাকবে? একটা H চলে গেছে, তাহলে তোমার থাকবে CH2Cl, আর এখান থেকে থাকবে Cl। CH2Cl আর এটা মিলে থাকবে CH2Cl2, ডাইক্লোরোমিথেন। ডাই মানে কেন? দুইটা ক্লোরিনের জন্য ডাইক্লোরোমিথেন। আর এই পাশে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl। সেম ভাবে এই ডাইক্লোরোমিথেনটা যখন এখানে চলে আসবে, এ একটা হাইড্রোজেন ত্যাগ করবে, ওইটা আর এখানকার একটা ক্লোরিন মিলে তৈরি করবে হাইড্রোজেন ক্লোরাইড। দেখো একটা হাইড্রোজেন কমে গেছে, হয়ে গেছে H, আর ক্লোরিন আছে, আর এখানে তো দুইটা ক্লোরিন ছিল, একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হয়ে তৈরি করবে CHCl3, ট্রাইক্লোরোমিথেন। ট্রাই কেন? তিনটা ক্লোরিন। এরপরে এই ট্রাইক্লোরোমিথেনটা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। সব ক্ষেত্রে কিন্তু ইউভি রশ্মিটা লাগবেই। ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে HCl তৈরি করবে, আর এখানকার একটা ক্লোরিন ওই এখানে গিয়ে তৈরি করবে CCl4। এটাকে বলে টেট্রাক্লোরোমিথেন। টেট্রা কেন? কারণ চারটা Cl আছে। এখন কথা হচ্ছে এরপরে কি আর এই বিক্রিয়াটা চলে না? CCl4টা কি আবার এদিকে থেকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে না? কারণ এইচটাকে রিডাকশন করতে করতে যখন এইচ, আর এটাতে দেখো এইচ কিন্তু নেই, এইচ কিন্তু নেই, এ কিন্তু আর এইচ বের করে তোমার আর বিক্রিয়া করতে পারবে না, তাহলে এখানে বিক্রিয়াটা স্টপ হয়ে যায়। তাহলে আলটিমেটলি উৎপাদ হিসাবে কিন্তু তোমার থাকে এই যে এটা টেট্রাক্লোরোমিথেনটাই থাকে উৎপাদ হিসাবে। লেখাগুলো পিছনে চলে গেল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি এগুলো একটু ক্লিন করে নিই।
তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, মানে তোমার এই যে মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করে ক্লোরোমিথেন তৈরি করে হাইড্রোজেন ক্লোরাইড, এভাবে এটা চেইন আকারে চলতে থাকে। এখানে গিয়ে কিন্তু বিক্রিয়াটা স্টপ হয়ে যায় টেট্রাক্লোরোমিথেন তৈরি করার পরে। তুমি যদি এই বিক্রিয়াগুলো যোগ করে দাও, দেখো ক্লোরোমিথেন এই পাশে আছে, এই পাশে আছে, কাটাকাটি দেওয়া যাবে, এটা এই পাশে আছে, বেশি এটা কেটে দেওয়া যাবে, বেশি বেশি কেটে দেওয়া যাবে। তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এখানে থাকবে CH4, ক্লোরিন কটা 4টা, 4Cl2, এই পাশে কিন্তু এগুলো কাটা চলে গেছে। তাহলে এখানে থাকবে শুধু টেট্রাক্লোরোমিথেন, আর থাকবে 4টা HCl। মানে ফুল বিক্রিয়াটা যদি তুমি একবারে লিখতে চাও তাহলে কিন্তু এটাই তোমার হচ্ছে বিক্রিয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার বিক্রিয়াটা। আর এটা তোমার এই যে দেখো ধাপে ধাপে ঘটে। আর এখানেও দেখো তোমার বইও দেখো লেখা আছে যে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়। কিন্তু টেট্রাক্লোরোমিথেন এক ডিরেক্ট তৈরি হয় না, মানে ধাপে ধাপে তৈরি। প্রথমে ক্লোরোমিথেন, তারপর ডাইক্লোরো, তারপর টেট্রাক্লোরো, ট্রাইক্লোরো, তারপর টেট্রা। তো তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য হচ্ছে কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। ওই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। সেটা হচ্ছে এগুলার কাজগুলো, ক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, এগুলোর কাজ। এই ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন এটা কি কাজ করে জানো? এটা তোমার চেতনানাশক হিসেবে কাজ করে। চেতনানাশক, এটার আরেকটা নাম আছে ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসেবে কাজ করে। আর এই যে ক্লোরোমিথেনটা, এটা কি হিসাবে কাজ করে? ক্লোরোমিথেন এটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ায় বিকারক হিসেবে কাজ করে। এগুলো একটু মনে রাখবে আর কি, তবে এটা বেশি ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম রাসায়নিক বিক্রিয়ায় বিকারক হিসেবে কাজ করে। ডাইক্লোরোমিথেনটা কি কাজ করে? এটা তোমার শিল্পে দ্রাবক হিসেবে কাজ করে। টেট্রাক্লোরোমিথেনটা কি কাজ করে? এটা তোমার কাজ করে পরিষ্কারক হিসেবে। তাহলে এখানে তোমার এই যে রাসায়নিক ধর্ম শেষ, এটা কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর তেমন কারোর সাথে বিক্রিয়া করে না। আর হচ্ছে দহন বিক্রিয়া দেয়। আমরা তো জানি মিথেন তো তোমার হচ্ছে গ্যাস, এটা দিয়ে রান্নাবান্না কাজ এগুলো করা যায়। তো এটা কি করবে দেখো, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প বা পানি এবং তাপ শক্তি উৎপাদন করবে। এটা ইজি। মিথেন 2 অণু অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপ শক্তি উৎপাদন করবে। এখান থেকে তোমাদের অ্যালকেনের পড়া শেষ। অ্যালকেন ফিনিশড। তাহলে নেক্সটে আমরা পড়ব অ্যালকিন। হ্যাঁ, এখান পর্যন্ত শেষ।